আচ্ছা, আজকের ক্লাসে আমরা আরেকটু কিছু দেখি, দেখি কি দেখা যায়। তো আমি র্যাকুন লিখে সার্চ করলি, তো র্যাকুন লিখে সার্চ করার পর র্যাকুনের পিকচার আসছে। তো এইখান থেকে দেখি আমার কোন র্যাকুনটা নেওয়া যায়। আমি চাইতেছি র্যাকুনটা দিয়ে একটু ভেক্টর টাইপের কিছু কইরা দেখাইতে। ধরেন আমি র্যাকুন পিস লেখা সার্চ দেওয়ার পর এরকম আসলো। তো এটা কি? এটা ক্যাট, মানে এটাকে বলা হয় স্ট্রিট ক্যাট, র্যাকুন। তো ধরেন আমি এইখান থেকে এই স্টিকার দেখলাম, এই যে এইটাই মূলত এইটা থেকেই আমি এই র্যাকুনটাকে আলাদা করব। কিভাবে? আমি এটাকে প্রথমে ওপেন ইমেজের নিউ ট্যাব দিয়ে দেখি এটাকে জেপিজি সেভ করা যায় কিনা। হ্যাঁ, জেপিজি সেভ হবে। জেপিজি সেভ হলো। এখান থেকে আমি ফাইল ম্যানেজারে যাই, ডাউনলোডে যাই। এখান থেকে আমি টান দিয়ে এটাকে ফটোশপে এনে ছেড়ে দেই। ফটোশপে এটা কি ওপেন হয়ে গেল। তো এখন আমি চাইতেছি এটাকে একটু মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে। তো আমরা ফটোশপে অ্যাডোবি ফটোশপ, যেটা কিনা আমাদের এই যে এখানে কিন্তু আমার পাথে আছে, এখানে পাথে থাকবেন, এটা লেয়ারে থাকতে হবে। লেয়ারে আমি লেয়ারে ক্লিক করে লেয়ারে চলে আসলাম। তো আমরা লাস্টের যে কাজটা আমি পাথে ছিলাম, এই কারণে এটা পাথে ছিল বাই ডিফল্ট। তো আমি লেয়ারে ক্লিক করে লেয়ারে চলে আসি, ঠিক আছে। তো আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো আমি এখানে এটাকে এই লক বাটনটাকে আনলক করে দেই। তারপর আমি কুইক অ্যাকশনে এখানে দেখি আমার দুইটা অপশন আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড এন্ড সিলেক্ট সাবজেক্ট। তো আমি সিলেক্ট সাবজেক্ট করি, দেখি সাবজেক্টটা সিলেক্ট হয় কিনা। হ্যাঁ, ভালো মতো হয় নাই। তো এই ক্ষেত্রে কি করতে পারি? সাবজেক্টটা ভালোভাবে সিলেক্ট হয় নাই, রেজুলেশনটা একটু কম আছে। তো আমি ডাইরেক্ট যদি রিমুভ ব্যাকগ্রাউন্ড দিই, দেখি কি হয়। হ্যাঁ, এটা সিমিলার। তো আমাদের সিলেক্ট সাবজেক্ট দিয়ে এটা করার জন্য কি করতে হবে? সিলেক্ট সাবজেক্ট দেওয়ার পর এই এগুলাকে আমাদের যে অন্য টুলগুলো আছে, যে যেমন কুইক সিলেকশন টুল হইতে পারে, ম্যাজিক কন টুল অথবা লেসো টুল, এগুলো দ্বারা আমরা কি করতে পারি? আমি কুইক সিলেকশন টুল দিয়েই দেখি। এটা একটু ছোট করি। তো আমাদের এই যে আর একটু ছোট করতে হবে। তো আমি আল্ট্রা চাপ দিলে এটা মাইনাস হয়। তারপরে আমি যদি এভাবে করি, তো দেখেন আমাদের এইভাবে কইরা কি এটা মাইনাস হচ্ছে, তাই না? তো এইভাবে কইরা কি আমি আবার এখানে আমার প্লাস দরকার, এটা আমি প্লাস করে দিলাম। আবার এই পাশটা হালকা একটু দরকার, এভাবে নিতে পারলাম। আর এইখানে একটুখানি নোক হয়ে দরকার। তো এটা আমি এই লেসো টুল দিয়ে নিয়ে নিই। যদি শিপ চাপ দিয়ে ধইরা দেন আমি করতেছি যাতে কিনা এটা প্লাস হয়। যদি আল্ট্রা চাপ দিতাম তাহলে এটা কি মাইনাস হয়ে যেত, ঠিক আছে। তো এইভাবে করে আমরা কি নোকটাও নিয়ে নিলাম, দেখি আর কোথাও সমস্যা আছে কিনা। হ্যাঁ, এইখানটাতে সমস্যা আছে, এই হাতে ঠিক আছে, বাট এইখানে মাথার এইখানটায় সমস্যা আছে। এটা সমস্যা সমাধান করার জন্য আবার কুইক সিলেকশন টুলে যাই আমি আল্ট্রা চাপ দিয়া। এখন আবার এটা এই পর্যন্ত ধরতে হবে। তো মোটামুটি হয়ে গেছে, আর এইখানে হালকা একটু কাজ বাকি আছে, ঠিক আছে।
তো আমি চাইতেছি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে। তো এখন আমি জাস্ট মাস্কে ক্লিক করলেই হয়ে গেল ব্যাকগ্রাউন্ডটা রিমুভ, তাই না? অথবা কন্ট্রোল জে দিয়েও আমি একটা ডুপ্লিকেট করে দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারতাম। তো এখন আমি যদি দেখি যে আমাদের এই যে এইটা ব্যাকগ্রাউন্ডটা কি রিমুভ হয়ে গেছে, তো এইটাকে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড তো আমরা রিমুভ করা শিখে ফেললাম, তাই না? এটা তো আমরা আগে থেকেই পারি। তো এই ক্ষেত্রে এখন আমরা যা আছে না, যেটা জুম ইন জুম আউট কীভাবে আমি করি, এটা আর বুঝাই নাই, বলি নাই, কারণ আমরা ইলাস্ট্রেটরে পারি। আল্ট্রা চাপ দিয়ে স্ক্রল করলে জুম ইন জুম আউট হয়, তাই না? এটা তো সেম। অথবা এখানে যে 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 জুম টুলটা আছে এটা নিয়ে আমি যদি এখানে ক্লিক করি জুম হবে, আল্ট্রা চাপ দিয়ে যদি ক্লিক করি তাহলে এটা জুম হবে, মাইনাস হবে। ঠিক আছে, বুঝতে পারলাম দাদা? তো এই অপশনগুলো আমি একটু দেখাই দিই একবারে, যাতে কিনা আর পরবর্তীতে এটা না দেখতে হয়। এই যে পেন মানে কি, হ্যান্ড টুল, এটা দ্বারা হয়েছে কি, ধরেন এইভাবে করে পেন টুলে থাকা অবস্থা আপনি যখন কিনা অনেক জুম আকারে থাকবে তখন আপনি হাত দিয়ে এইভাবে টাইনা টাইনা এদিক সেদিক যাইতে পারবেন। ঠিক আছে, যখন কিনা অনেক জুম আকারে থাকবে, বাট যখন কিনা আপনার জুম থাকবে না তখন এটা তেমনভাবে কাজ করবে না। ঠিক আছে, এইটাই। আর রোটেট ভিউ টুল, এটা দ্বারা ধরেন আপনি রোটেট কইরা দেখতে পারেন। আপাতত এটা দরকার নাই, এটা হচ্ছে না। তো এইখানে এই রেক্টেঙ্গেল টুল এগুলো তো মূলত কি আমরা ড্র করতে পারি, কীভাবে করে ড্র করে আমরা এটাকে কালার দিই, তাই না? আমরা তো এটা পারি, আগের তো দেখছি, আগের ক্লাসে এটা দেখছিলাম। তো টাইপ টুলও পারি, দেন এগুলা, তার মানে কি আমাদের এখানে যত টুল আছে মোটামুটি সবগুলো টুলই কমপ্লিট। টাইপ টুলে গেলে একটু লোড নেই আমারটা। তো এখন আমি যা বুঝাইতে চাইছিলাম আজকে, যে আমি যদি এখন ইমেজে যাই, ইমেজ থেকে এটাকে চাইলে আমি ইমেজের যে অ্যাডজাস্টমেন্ট, এইখান থেকে আমি এইটার কালার এক্সপ্রস, তারপর মানে যা যা আমার দরকার তা আমি এখান থেকে কি চেঞ্জ করতে পারি, কালার ব্যালেন্স করতে পারি। যেমন আমি যদি হিউ অ্যান্ড স্যাচুরেশন দিই, এটাকে যদি আমি লাইটনেসটা একবারে কমাই দিই এটা ব্ল্যাক হয়ে যাবে, তাই না? কন্ট্রোল জেড দিলাম, আর এই যে স্যাচুরেশনটাকে আমি একবারে কমাই দিলাম, এটা সাদা কালো টাইপের হয়ে গেল। ওকে, ঠিক আছে, তারপরে সাদা কালো করলাম, অ্যান্ড দেন ইমেজ থেকে আমরা যাব অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা যাব এইখানে এই থ্রিশল্ট। এটা থ্রিশল্টের মাধ্যমে আমি কি করতে পারি দেখেন, এটাকে এই যে এরকম ভেক্টরের মতো করে ফেলতে পারি, বুঝতে পারলেন? কিসের মতো, ভেক্টরের মতো করে ফেলতে পারি। এভাবে করে এই যে ভেক্টর মেকিং ক্লাসে আমরা এইগুলা দেখব। তো এটার মধ্যে একটু লেভেলিং ঠিক করতে হবে, কন্ট্রোল এল দিলে লেভেলের এটা চলে আসবে। যদি লেভেলিংটা একটু ঠিক করা হয় তখন আবার থ্রিশল্টটা ভালোভাবে কাজ করবে। তো দেখি আমরা কিভাবে কাজ করি। এটা কোথায় যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে থ্রিশল্ট। তো এইখানে দেখেন আগের থেকে কি মোটামুটি একটু ভালো পর্যায়ে আছে। ধরুন আমি এইভাবে করে দিলাম, দেওয়ার পরে কি আমরা চাইলে কি চোখটা নিজে ড্র করে দিতে পারি না, যা সেটা সার্কেল নিয়ে চোখের ওইখানে বসাই দিলাম। আমি এটা 190 বা এরকম রাখি, 190-এর কাছাকাছি, ওকে দিলাম। তো এখন আমাদের এই চারিপাশে বর্ডার দরকার। তো আমি কন্ট্রোল চাপ দিয়ে যদি এখানে ক্লিক করি, এটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পর এখন আমাদের এই চারিপাশে বর্ডার দরকার। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা করার জন্য এফেক্টস আমরা ড্রপ শ্যাডো দিতে পারি। আমাদের ড্রপ শ্যাডো দরকার নাই, তো আমরা যেহেতু মূলত এইখানে সলিড কালার দিয়ে যদি দেই, হ্যাঁ সলিড কালারটা উপরে চলে আসে।
আমরা এখানে দুইভাবে কাজ করতে পারি। যেমন আমি চাইতেছি মানে চারিপাশে একটু বর্ডার দিতে, ধরি মডিফাই সিলেক্ট থেকে মডিফাই থেকে যদি আমরা একটু দেখি বর্ডার দিলে কাজ করে কিনা। ওকে দিলাম, হ্যাঁ বর্ডার দেওয়ার পরে এরকম বেশি আইসা পড়ছে। আবার যাই সিলেক্ট মডিফাই বর্ডার, এখানে আমি 1 পিক্সেল দিলে কীরকম হয় দেখি। সম্ভবত 1 পিক্সেল দিয়ে কাজ করবে। আমি যদি সলিড কালার থেকে এটাকে ব্ল্যাক করে দেই, ব্ল্যাক, এই যে দেখেন আমাদের কি এটা চারিপাশে একটা বর্ডার হয়ে গেল, তাই না? এটা চাইলে আমরা আরেকটু বাড়ায় দিতে পারতাম, যেমন কত দিতে পারি, ওপরের এটা আমরা ডিলিট করে দিই তাহলে। ওকে, ডিলিট হচ্ছে না, এখানে ক্লিক করে ডিলিট করতে হবে। তাহলে এখানে সিলেক্ট মডিফাই বর্ডার, আমরা 2 পিক্সেল দেই, ওকে, অ্যান্ড দেন সলিড কালার থেকে ব্ল্যাক দিয়ে দেই, ওকে। তো এখন আমরা যদি একটু দেখি আমাদের রেকুনের যে আমাদের কানের শেপটাও বোঝা যাইতেছে, তাই না? আগে কিন্তু এটা সাদা ছিল, তো এখন আমাদের শেপটা আরও সুন্দরভাবে বোঝা যায়। এখন আমরা চাইলে এইটাকে, যেমন আমাদের এইখানে চাইলে আমরা একটু সাদা চোখ ড্র করে দিতে পারি। যেমন আমি যদি এরকমভাবে এইভাবে কইরা চোখ ড্র করি, যেমন কন্ট্রোল জেড, এভাবে করে কি আমাদের এই রেকনটার চোখটাও কি ড্র হয়ে গেছে, তাই না? তো এখন কি আমাদের মনে হইতেছে না এটা একটা মানে গ্রাফিক্যাল টাইপের রেকন? তো এইটাকে আমরা চাইলে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে এই ভেক্টর করতে পারি, অথবা আমাদের ভেক্টর ম্যাজিক নামের একটা সফটওয়্যার আছে, সেটার মাধ্যমে ভেক্টর করতে পারবো। তো এইখানে আমাদের এতটুকুই যে কিভাবে কইরা আমরা এটাকে বর্ডার দিতে পারি চারিপাশে, কিভাবে কইরা আমরা এটাকে কালারটা একটা মানে আমাদের আমাদের যেই ছবিটা, মানে আমাদের রেকুনটা তো ছিল একেবারে কালারফুল, মানে রিয়েল একটা রেকুন, তাই না? কিভাবে এটাকে আমরা খুব সহজে এরকম গ্রাফিক্যাল টাইপের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেটাকে বলা হয় থ্রিশল্ড, এভাবে আমরা কীভাবে করতে পারি, তাই না? তো এইটা মূলত আমাদের লাগবে যখন আমরা টি শার্ট ডিজাইনগুলো করব। আমাদের আলাদা আরও ভেক্টর মেকিংয়ের ক্লাস আছে, তখন আমাদের মূলত ভেক্টরগুলো লাগবে। তখন আমরা এগুলো আরও একটু ভালোভাবে দেখব, আরও 2-3টা আমরা প্র্যাকটিস করে দেখব কীভাবে আমরা ভেক্টর একটা 2টা বানাইতে পারি, তাই না? তো আমাদের আজকের ক্লাসে আমরা জাস্ট খালি এতটুকুই দেখাইতে চাইছিলাম যে কীভাবে কইরা এই প্রসেসটা কীভাবে কাজ করে। তারপর আমরা যদি আরও কিছু খেয়াল করি, যেমন এইখানে একটুখানি বোধহয় ব্ল্যাক কি আছে, তাই না? সম্ভবত কোন একটা সিলেকশনে ছিল, এই কারণে। তো এটা আমরা কীভাবে রিমুভ করতে পারি? এইটা রিমুভ করার জন্য আমাদের একটা টুল ছিল না, ইরেজার টুলটা নিয়ে এখানে কোনটা হইতে পারে, এইটা হইতে পারে যে এইটা। তো এইখান থেকে ইরেজার টুলটা আমি যদি একটুখানি ছোটো করে এখানে দিয়ে দিলাম, এই যে ইরেজ হয়ে গেল। আবার এইখানে এই লেয়ারের মধ্যেও একটু আছে, তো এক্ষেত্রে আবার ইরেজার টুলটা যদি আমি নেই, এটা এখন হইতেছে না সম্ভবত। হ্যাঁ, এটাকে আমরা এইখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলি, অ্যান্ড এখন যাবে। দেখি আমরা এখান থেকে যদি এটাকে সিলেকশন করি, অ্যান্ড দেন যদি আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় একটা ডিলিট করি, এখন যাওয়ার কথা না, এখনও যায়নি। তো এই ক্ষেত্রে আমরা এখানে ইরেজার টুলটা নিয়ে এটাকে ইরেজ করা ট্রাই করতে পারি। এটা তাহলে এটার ইরেজ অপশন আসছে না। এইখান থেকে আমরা এটাকে যদি
রাস্টারাইজ করে ফেলি অ্যান্ড দেন হ্যাঁ এখন চলে গেছে তাই না, রাস্টারাইজ করার পর এটা গেছে। তো যাই হোক আমাদের তো আর ওইটা দরকার না, আমরা জাস্ট এইখান থেকে নিব কি নিব, এই যে ইমেজটাকে পিএনজি ইমেজটাকে নিব। তো পিএনজি ইমেজটা কিভাবে আমরা এখন একটু দেখি যে কিভাবে আমরা সেভ করতে পারি। আমরা কি সেভ দেখছিলাম? সেভ দেখি নাই। তো সেভ করার জন্য আমাদের যাইতে হবে ফাইল, ফাইল থেকে যেতে হবে সেভ নামের একটা অপশন আছে। তো সেভে ক্লিক করলেই এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল S। তো এখান থেকে আমরা এটাকে সেভ করতে পারি। এটা ফটোশপ ফাইলে থাকবে বাই ডিফল্টভাবে। আমরা চাইলে এখান থেকে ফটোশপ হোক, জেপিজি হোক, পিএনজি হোক, আমরা যেটা ইচ্ছা আমাদের আমরা সেই ভার্সনেই কি সেভ করতে পারবো। তো আমরা ফটোশপ ভার্সনেই সেভ করি। এখানে লিখে দিই আমরা RACCON রেকুন, রেকুন দিয়া সেভ দিয়া দিলাম, এটা কি সেভ হয়ে গেল। ঠিক আছে, এটা আমাদের যেখানে সেভ করছি ঠিক ওইখানে এটা আছে। এই যে এটা হলো আমাদের রেকুনের এই ফাইলটা। ঠিক আছে, বুঝতে পারলাম আমরা কিভাবে করে আমরা এইটা সেভ করতে পারি এবং কিভাবে করে আমরা একটা ভেক্টর তৈরি করার জন্য একটা ইমেজকে তৈরি করতে পারি ভেক্টর ক্রিয়েটের আগ পর্যন্ত। তারপর যদি আমরা আরো কিছু খেয়াল করি, এটা যদি আমাদের রোটেট করতে হয় আমরা এইভাবে রোটেটও করতে পারবো। ঠিক আছে, কিন্তু আমাদের এটা তেমনভাবে দরকার পড়ে না। কিভাবে রোটেট করলাম, আমি এই ইমেজ থেকে এইখানে অনেক অপশন আছে ইমেজ রোটেশন। আপনার যদি ইমেজ রোটেট করতে হয় রোটেট, আবার ফ্লিপ করতে হয় অনেক সময়, মানে আমার দুই সাইডের মানে একটু উল্টা লাগতেছে। যেমন আমরা যদি আমাদের চেহারাটা আয়নার মধ্যে দেখি, আমরা বাম কান ধরতে গেলে দেখি যে আমরা ডান কান ধরে ফেলছি, তাই না? তো এটা হলো ফ্লিপের কারণে। আমরা চাইলে এখানে ফ্লিপ করে দিতে পারি। যেমন এই যে ফ্লিপ করার কারণে দেখেন একটুখানি চেঞ্জ হয়ে গেল না, আবার যদি আগের মতো হয়ে যায় এরকম। ঠিক আছে, মানে আপনার বাম পাশটা হয়ে যাবে ডাইন পাশে, ডাইন পাশটা হয়ে যাবে বাম পাশে, এরকম। তো তারপর আমরা যদি আরো খেয়াল করি, এই যে ক্রপ, ইমেজ রোটেশন, এটা তো দেখলাম। তারপর ডুপ্লিকেট, ইমেজ সাইজ। তো ইমেজ সাইজটা যদি আমরা একটু দেখি, এটার মানে কি Ctrl-Alt-I, এটা রেজুলেশন আছে কত 72, এটা আমরা মূলত 300 করে দিব। তারপরে এটা 300 করার সাথে সাথে একটা জিনিস খেয়াল করেন, ইমেজ সাইজটাও কি বড় হয়ে গেল। আগে কত ছিল 72-এ যদি আমরা যাই, আগে ছিল 600, এখন আমরা যদি 300 করে দেই এটা হয়ে যায় 2500। আমাদের এটা রেজুলেশনটা বাইরে যাবে। ওকে দেই, হ্যাঁ এটা রেজুলেশন বাড়ুক, রেজুলেশন বাড়লেই আমাদের কোয়ালিটিটা বাড়বে। তো আমি Ctrl-S দিয়ে সেভ দিয়ে দিলাম। Ctrl-S হচ্ছে শর্টকাট, Ctrl-S হচ্ছে সেভের শর্টকাট। ইলাস্ট্রেটরের যে এরকম ঠিক ওইরকমই, একই সফটওয়্যার একই রকমের, জাস্ট একটুখানি ওইটা হলো ভেক্টরের কাজ, এটা হলো ইমেজ নেওয়া কাজ, ইমেজ ছবি নেওয়া কাজ। তো আমাদের ইমেজেরগুলা গেল। অ্যান্ড দেন আমরা এই লেয়ার থেকে আমরা যদি কোনো লেয়ারকে রিনেম করতে চাই, তো এই লেয়ারটাকে সিলেক্ট কইরা এই যদি আমরা এই যে নামের উপরে যদি আরেকটা ক্লিক করি, দেন ডাবল ক্লিক করি নামের উপরে, তখন আমাদের এটা মূলত রিনেম করার অপশন আসে। ঠিক আছে, আর যদি না আমি এইখান থেকে না আমি এই যে লেয়ারে যাই, লেয়ারে যাওয়ার পর রিনেম লেয়ারে ক্লিক করলেও এটা এখানে রিনেম এটা চালু হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো মূলত আপনারা ইউজ করতে করতেই বুঝে ফেলবেন, এগুলো তেমন বোঝার বিষয় না, একেবারে বেসিক। তো লেয়ার স্টাইল, তারপর আছে কি নিউ ফিল লেয়ার, সলিড কালার। এই নিউ ফিল লেয়ার মানে আপনি চাইলে নতুন একটা লেয়ার ক্রিয়েট করতে পারেন, সেটা সলিড কালার হইতে পারে, গ্রেডিয়েন্ট হইতে পারে। আমরা যদি গ্রেডিয়েন্টটা একটু দেখি, ওকে দেখেন এটা কি একটা গ্রেডিয়েন্ট কালার হয়ে গেল। এটা লেয়ারটা আছে সবাই উপরে, এই কারণে এটা এরকম। আমি যদি সবাই নিচে নিয়ে আসি তখন আবার কি নিচে। তো এইখান থেকে আমরা চাইলে কালারও চেঞ্জ করে দিতে পারি। যেমন আমাদের এইখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালার এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এইটা দিই। ঠিক আছে, তো এইভাবে করে কি আমরা কালারও দিতে পারি। ঠিক আছে, তাহলে কন্ট্রোল ডি মানে ডিসিলেক্ট। আমি দেখলাম যে কোনো একটা কিছু বোধহয় চোখটা বোধহয় সিলেক্ট করা ছিল, এই জন্য আমি Ctrl-D দিলাম। তো তারপর আমরা এখানে আরো দেখতে পারি এই রাস্টারাইজ, যেগুলো মূলত আমরা যখন এই লেয়ারটার উপরে রাইট ক্লিক করব তখন এই অপশনগুলো এখানে শো করবে, বুঝতে পারছি। তা আমরা মূলত এইখান থেকে তেমনভাবে এগুলোর কাজ করি না। রাইট ক্লিক কইরা এই লেয়ারের উপরে রাইট ক্লিক করে এই অপশনগুলো শো করে, এইখান থেকে আমাদের যেটা দরকার সেটা করি। তারপর টাইপে যদি যাই, টাইপ বলতে কি এই যে টাইপ টুলের কাজ। টাইপ আমাদের এটা কি আপার কেস হবে না লোয়ার কেস হবে, তা আমি মনে করি এইটা দেখানোর তেমন বিষয় না। আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর যেটা দেখছেন আপার কেস লোয়ার কেস এগুলো তো বুঝেনি কোনটা কি, বা
MS ওয়ার্ডের ক্ষেত্রেও তো দেখছেন আপার কেস মানে বড় হাতের, লোয়ার কেস মানে ছোট হাতের। তো এক্ষেত্রে ওই আপার কেস দিলে বড় হাতের হবে, লোয়ার কেস দিলে ছোট হাতের হবে। আপনারা ওইটা একবার দুইবার একটু প্র্যাকটিস করে দেখেন, যদি কিনা কোনো সমস্যা ফেস করেন আমাকে বললেন। তারপর আছে কি সিলেক্ট। এই সিলেক্টের মাধ্যমে আমরা চাইলে কোনো একটা অবজেক্টকে বা কোনো একটা সাবজেক্টকে খুব সহজে সিলেক্ট করতে পারি, অ্যান্ড দেন আমরা মডিফাই করতে পারি। যেমন আমি কি মডিফাই করলাম, আমি চারিপাশে বর্ডার দিয়ে দিলাম, তো এভাবে করে বর্ডার দিয়ে দিতে পারি আমরা। তো পরবর্তীতে আমরা যখন এই গ্রাফিক্যাল টাইপের এইগুলা মানে ভেক্টরগুলো আমরা যখন ক্রিয়েট করব, তখন আমরা আরও ইন ডিটেলস মানে পুরো ভেক্টর মেকিংয়ের প্রসেসটাই দেখে ফেলবো, তখন খুব ইজি হবে আমাদের জন্য। এখন জাস্ট খালি একটু মাথায় ধারণা দিতে যে এইভাবে করে কাজটা আগায়, ঠিক আছে? তো সিলেক্ট, তারপরে গেল ফিল্টার। তো এই ফিল্টার থেকে যেমন আমরা ফিল্টার থেকে চাইলে আমরা ব্লার দিতে পারি। দেন এখানে কিছু কাজ আছে, যেমন এই যে ডিস্টর্ট থেকে ডিসপ্লেসমেন্ট এগুলা লাগে, এটা লাগে মূলত মকআপ তৈরিতে। আমরা মকআপের ক্লাস এইটা একবার দেখাই দিব, তো এটা বুঝতে পারবেন। আর ব্লার মানে তো বুঝি আমরা, এটা ব্লার, তো ব্লার করা যাবে এইরকম। আর বাকি এগুলো তেমন কাজ নাই, এগুলা আমাদের টি শার্ট ডিজাইনের দরকার পড়বে না, দেন গ্রাফিক ডিজাইনও তেমনভাবে দরকার পড়ে না। তো ওই ক্ষেত্রে আমরা মূলত ফটোশপ দিয়ে কি কাজ করব, ইমেজ এডিটিং করব। মানে এই যে আমি এটা যে এডিট করলাম ইমেজটা, ভেক্টর তৈরি করার আগ পর্যন্ত যে ইমেজটুকার এডিট, এটা আমরা ফটোশপ দিয়ে করব। কারণ ইমেজ এডিটিং আবার ইলাস্ট্রেটরে ভালো হয় না, তো এই কারণে ফটোশপ দ্বারা ইমেজটা এডিটিং করে আমরা একটা ইচ্ছে নিয়ে যাইব, একটা পর্যায়ে নিয়ে যাইব, দেন ওইটাকে আমরা ইলাস্ট্রেটর দ্বারা ভেক্টর করে ফেলতে পারবো, অথবা ভেক্টর ম্যাজিকও ইউজ করতে পারবো। তো এভাবে কইরা আমরা একটা রিয়েল টাইপ অফ এটা প্রাণী বা গাছ যে কোনো কিছু হইতে পারে, সেটাই আমরা কি এইভাবে কইরা পরবর্তীতে এটাকে ভেক্টর বানাতে পারি। এই ভেক্টর বানানোর প্রসেসটা আমরা পরবর্তীতে দেখব। তারপর আমরা এই 3D তো আমাদের দরকার নাই, ভিউ। এই ভিউ থেকে অনেকটা ওই ভিউ বলতে কি, যেমন এইখানে কোন কোন জিনিসগুলো শো করতেছে, যেমন এই যে এই পাশে কি এগুলা বলা হয় রুলার, তাই না? আমি যদি রুলারটা যদি অফ করে দিই, দেখেন এটা চলে গেছে না? এই ভিউ থেকে জাস্ট খেলে রুলারটা অন করে দিলাম, তাহলে এটা রুলারটা চলে আসলো, তাই না? তো এইটাই অনেক সময় ধরেন আমি কোনো একটা শর্টকাট ইউজ কইরা আমি করে ফেলছি, মানে এই ভিউ মোডের একটু সমস্যা করে ফেলছি। যেমন অনেক সময় আমাদের এরকম হয় না, আমি যদি একটু দেখাই কোনটা, গাইড ওপেন হয়ে যায় অনেক সময়। এখানে কি গাইড আছে? অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমরা দেখছিলাম আমাদের অনেক সময় কি আমরা গাইডগুলোকে করে ফেলি, লগ গাইড বা গ্রিড ওপেন করে ফেলি। এখানে কি গ্রিড আছে? গ্রিড না, এখানে আমি গ্রিড দেখতেছি না। তো এই ক্ষেত্রে যেমন রুলারটা দিয়েই বুঝাইলাম, অনেক সময় আমি কন্ট্রোল আর দিয়া আমরা ভুলে কন্ট্রোল আর প্রেস খেয়ে গেছি, রুলারটা চলে গেছে, বা রুলারটা গেলে তার আমি এখানে গাইড টান দিয়ে আনতে পারবো না, তাই না? আমরা গাইড কীভাবে এই রুলারের উপর থেকে টান দিলেই তো গাইড আসে পারে, তাই না? আর একটা জিনিস, এই ফটোশপের ক্ষেত্রে, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে কিন্তু আমরা গাইড এই আর্টবোর্ডের বাহিরে আইনেও রাখতে পারছি, তাই না? এখানেও রাখতে পারছি। বাট এই ফটোশপের ক্ষেত্রে আমরা এইটা আপডেট ভার্সনের কারণে হয়তো এখানে রাখা যাচ্ছে, বাট এখানে রাখলে এটা কোনো কাজ করবে না, এটা এখানে রাখা যাবে না। আমরা মূলত যেটা ডিজাইনের মধ্যেই এই মানে এই আর্টবোর্ডের ভিতরেই কি গাইডটা রাখবো, বুঝতে পারছি? আর এই গাইডটা ডিলিট করার জন্য সিলেক্ট কইরা এই গাইডটা ডিলিট কীভাবে করবো, আগে যেমন আমরা ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সিলেক্ট করে জাস্ট ডিলিটে প্রেস করলে ডিলিট হয়ে যায়, তো আর এটার ক্ষেত্রে এইভাবে না। এটার ক্ষেত্রে এখানে ধইরা একেবারে রুলারের যেই রুলারটা আছে না, এখানে নিয়ে সাইডে দিলে এটা ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে গেছে। আবার এটাকে ধইরা এই রুলারের এখানে নিয়ে সাইডে দিলে ডিলিট হয়ে যাবে, বুঝতে পারলাম? এর আগেটা যেমন সিলেক্ট করে ডিলিট করা যায়, তো এটা সেই অবস্থা নাই, হালকা পাতলা আর কি ব্যবধান আছে এই দুইটা সফটওয়্যারের মধ্যে। তারপর যদি আমরা আরেকটু খেয়াল করি যে ভিউ তো বুঝলাম, রুলার বুঝলাম, অ্যান্ড দেন এই স্ন্যাপ, এগুলো তো বুঝি যে স্ন্যাপটা থাকলে অটো স্ন্যাপিং হয়, মানে বোঝা যায় যে এইখানে আমার এই অবজেক্টটা আছে, অবজেক্টের কাছে নিলে শো করে, লেখা শো করে যে এইটার সাথে এটা ম্যাচ খাইতেছে। এরকম আমরা ইলাস্ট্রেটরে দেখছি যে আমি ধরেন একটা লাইন টানবো বা একটা অবজেক্ট যদি নিতে চাই, তো তখন এইরকমভাবে এটার কাছে গেলে মানে শো করে যে আমার এটা কি স্ন্যাপিং হইতেছে। অথবা আমি যদি আরেকটা নেই, এই যে একটু আগে দেখেন, এই দেখা যায় কিনা, এই যে একটা পিঙ্ক কালারের একটা লাইন আসে না, পিঙ্ক কালারের লাইন দ্বারা মূলত এই যে স্ন্যাপিং হইতেছে, যে আমার এই অবজেক্টটা পুরোপুরি এই ডিজাইনটার ওপরে আছে। তো এইটা মূলত স্ন্যাপের কাজ। তো তারপর ভিউ গেল উইন্ডো তো বুঝি আমরা কোনো কিছু যদি আমাদের এখানে না থাকে, সেটা আমরা কি উইন্ডো থেকে বের করে নিয়ে আসতে পারি। যেমন প্রপার্টিস
অনেক সময় প্যারাগ্রাফ আমরা যখন টাইপ টুলে কাজ করবো আমার প্যারাগ্রাফের স্টাইলটা দরকার, তাই না? এটা কি এই লেফট লাইন হবে না মিডল লাইন না রাইট লাইন, তারপরে গ্যাপ কতটুকু হবে, ক্যারেক্টার, এই আমাদের ফন্ট কোনটা চেঞ্জ করতে হবে, এগুলো কি আমরা টাইপ টুলে থাকা অবস্থায় ইলাস্ট্রেটরগুলো যেমন আমার এখানে ছিল, আমি যেমন এখানে উইন্ডো থেকে বাইর করে নিয়ে আসি এখানে রাখছিলাম, ওই যে এইটাও মূলত এই যে এইখানে থাকে, এখানে আছে, বুঝতে পারছি? এটা চাইলে আমি অন্য এখানে নিতে পারি বা এটাকে এখান থেকে রিমুভ করে দিতে পারি, আমার নিজের ইচ্ছা মতো আমি কাস্টমাইজ করতে পারি। এটা ড্রাগ অ্যান্ড ড্রপ, ড্রাগ করে টান দিয়া আরেক জায়গায় নিয়ে বসানো যায়, ঠিক আছে? উইন্ডো থেকে মূলত আমরা এই সবগুলা মূলত বের করতে পারি যে কোনটা কোনটা আমাদের দরকার, ওইটা আমরা কি বের করে ওই টুলসগুলো বের করে কাজ করতে পারি। তো এরপর আমরা যদি আর তেমন কিছু নাই দেখার মতো। আর এই যে সোয়াসেস, এগুলা তো সোয়াসেস তো আর বলতে হবে না যে সোয়াসেস কি। ইলাস্ট্রেটরে দেখছি সোয়াসেস মানে হলো কালারের প্যালেটগুলা, কালারগুলা। তো এখান থেকে আমরা কালারগুলা নিতে পারি, তাই না? আপনি চাইলে এখান থেকে কালার এইভাবে করেও নিতে পারেন, অ্যান্ড দেন আপনি চাইলে এই গ্রেডিয়েন্ট কালারও নিতে পারেন, তাই না? আপনারই ইচ্ছা মতো। তারপরে এখানে প্যাটার্নও আছে। তারপর এই অ্যাডজাস্টমেন্টের মধ্যে কিছু অপশন আছে, এই অপশনগুলো আবার আমাদের এই ইমেজের অ্যাডজাস্টমেন্টের মধ্যে আছে, বুঝতে পারছি? এইখানে আছে এগুলো মূলত এক একটা আইকনগুলো দিয়া যে ব্রাইটনেস লেভেল, তারপরে কার্ভস, এক্সপোর্টস, তারপরে এই যে ফটো ফিল্টার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই যাই আছে সব কিছুই মূলত আমাদের ইমেজের অ্যাডজাস্টমেন্ট এখানে আছে, এগুলো এখানে আছে। তো এই যেমন কার্ভ, লেভেল, ব্রাইটনেস এগুলো এখানে আছে। তারপরেও এখান থেকেও চাইলে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? তো এইভাবে করে আপনি চাইলে ইউজ করতে পারেন। অ্যান্ড দেন আর এটা তো আমাদের লেয়ার প্যানেল, আমরা তো জানি। আর লেয়ারের কিভাবে কি করতে হয় সেটাও আমরা জানি। যেমন আমাদের এই অনেক সময় এটা নিচে, ও এটার মধ্যে কালার দিছি তো এটা নিয়ে নিছে, সিলেক্ট করা আছিল এটা। আমি এই সবগুলা লেয়ার একসাথে নিয়ে আমি মার্জ করে ফেলতে চাই। মার্জ, রাইট ক্লিক কইরা এখানে মার্জ লেয়ার আছে, মার্জ লেয়ার, এই যে মার্জ লেয়ারসে ক্লিক করলাম, সবগুলা লেয়ার মিলে একটা লেয়ার হয়ে গেল। আমি এখন এটাকে আনমার্জ করতে চাই, তো আমি আনমার্জ করার জন্য এই যে রাইট ক্লিক কইরা এইখানে যদি দেখি মার্জ থেকে ওই অপশনটা এখানে শো করতেছে না, মার্জ ভিজিবলটা শো করার কথা। মার্জ থেকে আমরা আর মানে এটাকে আনমার্জ করতে পারতেছি না। যাই হোক, আমি যদি আনমার্জ করতে চাই কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে চলে আসতে পারলাম। তো যাই হোক, আমার এটা মূলত আমার মার্জ করতে হবে, কারণ আমি সবগুলো আলাদা আলাদা লেয়ারে দেখতে চাই না, কারণ এই যে চেঞ্জ হয়ে যায় আমার সমস্যা ক্লিক লাইগা। অথবা আপনি চাইলে সবগুলোরে মিলে এই করতে পারেন, এই গ্রুপ করে ফেলতে পারেন। তো এইভাবে গ্রুপ করে ফেলতে পারেন, যেমন গ্রুপ 1 করে ফেলতে পারেন। তো একটা গ্রুপের মধ্যে সব ঢুকে যাব। এখানে যদি অ্যারোর মধ্যে ক্লিক দেন তো ভিতরের সবগুলা কি বের হবে, ঠিক আছে? আপনি চাইলে এইখান থেকে চেঞ্জ করতে পারেন পরবর্তীতে। তো আমার এই গ্রুপ করে ফেললে হবে, বা আমার গ্রুপ করতে আমি চাই না, আমি কন্ট্রোল জেড দিয়ে মার্জ করে ফেলতে চাই। আমি মার্জ লেয়ারে যাই, মার্জ লেয়ার করে ফেললাম। তো মার্জ লেয়ার, তো আমি চাইতেছি এই যে লেয়ারটার পিছনে তো আছে ব্ল্যাক, এটার পিছনে কিছু শ্যাডো থাকুক, শ্যাডো। এই শ্যাডোটা আমি কিভাবে দিতে পারি? এই শ্যাডোটাকে বলা হয় ড্রপ শ্যাডো। কি বলে? ড্রপ শ্যাডো। রাইট ক্লিক কইরা এইখানে যদি আমরা দেখি ড্রপ শ্যাডো কোথায় আছে, এই যে সবার নিচেরটাই ড্রপ শ্যাডো। তো ড্রপ শ্যাডোতে ক্লিক করলে তো দেখেন আমাদের নিচে কি শ্যাডো, শ্যাডো আইসা বলছে অলরেডি, তাই না? তো আমি চাইলে এইখান থেকে এই শ্যাডোটাকে এই দিক সেদিক কইরাও নিতে পারি, অথবা আমি আর একটু ছোটো করে দিই, অপাসিটি কমায় দিই, অ্যান্ড দেন এটা নর্মাল থাক, অ্যান্ড ডিস্টেন্স সাইজ আরও ছোটো হবে। এই যে দেখেন, এই যে অপাসিটি কমাইলে মানে বাড়াইলে আপনি বুঝতে পারেন, কিন্তু অপাসিটি কমাইলে আপনার বুঝতে অসুবিধা হচ্ছে সম্ভবত। এই যে এটা হইলো শ্যাডো। এখন এইটাকে আপনার কীরকম দরকার, আপনার এটা কি কোন দিকে দরকার, এটা কি নিচে দরকার না উপরে দরকার, এই অ্যাঙ্গেলের মাধ্যমে এটা এইভাবে করতে পারেন। যেমন একটা শ্যাডো তো আপনার নিচের দিকেই থাকে, তাই না? আমি নিচের দিকে নিলাম, এটার সাইজটা আপনি চাইলে একটু কমাইতে পারেন, এটার স্প্রেডটা মানে ছড়াইছে কতটুকু ওইটাও আপনি একটু কমাইতে পারেন। এটা আমি একটু কমাইয়া এখানে এটা দিয়া দেয় যে 20, ও এটা এখানে ইন্টার দেওয়ার কারণে এটা নিয়ে নিছে।
তো আমি আবার ফিরে এখানে যাই, ড্রপ শ্যাডোতে যাই, ইন্টার না আমি 5 দিব, দেন এখানে ডিস্টেন্সটাও আমি 20 দেই, এটা যদি আমি 15 দেই বা এটা বেশি থাক, তো এইভাবে কইরা কি আমরা একটা কিছু মানে একটা অবজেক্টের নিচে, এটা হইতে পারে যে আমাদের কোনো আমাদের ছবি, হইতে পারে কোনো একটা অবজেক্ট লাইক এটা চেয়ার, চেয়ারের সাইডেও একটা শ্যাডো রাখতে পারি, আমরা চাইলে এরকমভাবে শ্যাডো দিতে পারি, ড্রপ শ্যাডো দিয়া জাস্ট খালি ওকে দিলাম। আমি যদি চাই যে না শ্যাডোর কালারটা চেঞ্জ করি, এটা লাল কালার হইতে হইব, এভাবে দিয়া এই যে দেখেন এটা লাল কালার হয়ে গেছে পিছনের শ্যাডোটা, তাই না? তো না আমার এটা ব্ল্যাকই দরকার, আমি ওকে দিলাম, ওকে দিয়া আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম, এটা কি ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে। তো তারপর আমরা আরেকটু যদি খেয়াল করি, ড্রপ শ্যাডো দেওয়া আছে, এখন আমি এখান থেকে যদি ড্রপ শ্যাডোটাকে আনচেক করা কি যায় না, আনচেক করা যায় না। আনচেক করার জন্য আমাদের এটা ওপেন হবে, ওপেন হওয়ার পর এইখান থেকে আমি আনচেক করতে পারি, আনচেক করলে কি হবে আমার শ্যাডোটা চলে যাবে, রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আমি আবার ক্লিক করলে এটা চলে আসবে। তারপর আমরা যে স্ট্রক দেখলাম মূলত এই কি বলে আমি যে কিভাবে দেখাইলাম ইমেজ থেকে কোথায় যেন ছিল, সিলেক্ট থেকে মডিফাই, এটা তো আমার সিলেক্ট করে নিতে হবে ফার্স্টে, এভাবে সিলেকশন করে নিতে হবে, কোথায় সিলেক্ট থেকে মডিফাই থেকে আমি বর্ডার দিছি, তাই না? এই চারিপাশের যে স্ট্রক কালারটা দিছি, আমরা তো ইলাস্ট্রেটরের ভাষায় বুঝি যে বর্ডারটাকে বুঝি যে স্ট্রক, তাই না? তো আমরা তো ফটোশপের ভাষায় বুঝি এটাও স্ট্রক। তো এই ক্ষেত্রে আমি এই সিলেক্ট থেকে বর্ডারের মাধ্যমে আমি এটা করে ফেলতে পারছি, অথবা আপনি চাইলে আমি যদি একটু কন্ট্রোল জ্যাড দিয়ে পিছনে চলে যাই, ধরেন আমি আরেকটু যদি এইখানে বোধহয় আছে না, হ্যাঁ এই ধরেন আমি এটাকে এই করে ফেললাম, এই যে সিলেকশনে গেলাম, সিলেকশনে যাওয়ার পর আমি এখন উপরের গুলারে এই চোখটা থাক, খালি দুইটা চোখ একসাথে দুইটা মার্জ করে দেই যাতে আর না ভাঙে, মার্জ শেপ করে দিলাম, একটা হয়ে গেল। তো এইখানে আমাদের যেই এইখানে আমি সিলেকশনে কি নিছি, সিলেকশন করা আছে। তো আমরা এই এফএক্স থেকে আমি যদি একটু স্ট্রকে যাই, এইখান থেকেও আমরা কি ওই বর্ডারটা দিতে পারবো, দেখেন আমি স্ট্রকে যাওয়ার পরপরই কি এটা চলে আসছে, আমি এটা কত দিব, এটা আমি 5 দিই, যদি 5, এটা কি ইনসাইড, ইনসাইড মানে কি, মানে ইনসাইড মানে হচ্ছে ভিতরে, তাই না? আর আউটসাইড মানে হচ্ছে বাহিরে, আর সেন্টার মানে হচ্ছে একবারে ইনসাইডও না মানে বাহিরেও না ভিতরেও না, একবারে কেন্দ্রে মাঝ বরাবর। তো এটা আমরা মূলত সেন্টার দিয়ে করতে পারি না, আমি করবো এটাকে ইনসাইড দিয়ে। তো ইনসাইড দিয়ে করলাম, অ্যান্ড দেন এটা 5 পিক্সেল, এটা কালার হয়েছে আমার পুরোপুরিভাবে ব্ল্যাক, এখানে অপাসিটি আমার 100%ই থাকবে, ওকে দিয়ে দিলাম। আমাদের দেখেন এইখানেও কি আমাদের কন্ট্রোল ডি দিয়ে যদি আমি ডিসিলেক্ট করি, দেখেন আমাদের কি হয়ে গেছে না বর্ডারটা, এই যে চারিপাশে যে বর্ডার ইউজ করছিলাম আমরা সেটা কি আসছে, আইসা পড়ছে, তাই না? স্টক, এটা মূলত স্টক দেওয়া দিছি আমরা, ঠিক আছে। তো এইটা নিচ দিয়ে আমাদের ওই যে শ্যাডো আছে, এই কারণে মূলত এটা শ্যাডো লাগতেছে। তো এক্ষেত্রে এই ইফেক্টটা যদি আমি অফ করে দেই, যেমন এই যে আছে, তাই না? তো আমরা তো বুঝতে পারলাম। তো এইগুলা আমরা আরো বুঝবো যখন কিনা আমরা মূলত ভেক্টর ক্রিয়েট করব, তখন আরো বেশি ভালোভাবে বুঝতে পারবো। তো আমি স্টকটা এটাকে এখান থেকে অফ করে দেই, দরকার নাই, আমাদের যেই ছিল আগেরটা এইটাই থাক বর্ডারটা। মানে একটা কাজ আমরা 2-3 ভাবে করতে পারি, এটা সমস্যা না। তো আমরা তো বুঝতে পারলাম। তো এই ক্ষেত্রে আমাদের আর তেমন কিছু বোঝার নাই। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তীতে আমরা আরো কিছু জানতে পারবো, আরো শিখতে পারবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।